আসসালামু আলাইকুম বন্ধুরা। সাল ৭৯৩ তখনই প্রথমবারের মতো ইউরোপে গড়ে ওঠে এক ভয়ঙ্কর হিংস্র যোদ্ধাদের দল, যাদেরকে সমুদ্রপথের দানব বলা হয়েছিল। কারণ এই যোদ্ধাদের দল একাধারে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড এইসব দেশে নিজেদের বিশাল রাজত্ব কায়েম করেছিল। ১০৬৬ সাল অবধি চলা তাদের প্রায় ৩০০ বছরের রাজত্বে তারা ছিল অপরাজেয়। ইতিহাসে তাদের সময়কালকে বলা হয় ভাইকিংস যুগ। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্পটা ভাইকিংসদের নিয়ে, কিন্তু এটা একটু অন্য রকমের গল্প, যেটা আপনারা দেখলেই বুঝে যাবেন। তো গল্পের শুরুটা হয় ডেনমার্কে। তখন ছিল ভাইকিংসদের যুগ। পাহাড়ের উপরে একজন দৈত্যকার মানুষ তার ছোট বাচ্চার সঙ্গে খেলা করছিল। তখনই সামনে থেকে ভাইকিংসদের একজন দলপতি তার লোকেদের সঙ্গে এখানে চলে আসে। ওরা এই দৈত্যটাকে মারতে চায়। ওই দৈত্যটা দূর থেকেই ভাইকিংসদেরকে আসতে দেখে নিজের বাচ্চাটাকে কোলে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ভাইকিংসরা তার অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তাই দৈত্যটা তার বাচ্চাকে লুকিয়ে রেখে দেয় আর ভাইকিংসদের সঙ্গে একাই লড়াই করতে শুরু করে দেয়। কিন্তু একা একজন দৈত্য এতগুলো লোকের সাথে লড়াই করতেই পারছিল না। ভাইকিংসরা দৈত্যটার বুকে তীর ছুঁড়ে মারে আর তার শরীরটাকে আগুনে জ্বালিয়ে দেয়। বেচারা দৈত্যটা ছটফট করতে করতে পাহাড় থেকে নিচে পড়ে তার প্রাণ হারায়। ছোট্ট বাচ্চাটা লুকিয়ে লুকিয়ে এই সব কিছু দেখতে থাকে। আর তখনই ভাইকিংসদের দলপতির নজর ওই বাচ্চাটার উপরেও পড়ে। সে তার মুখোশ খুলে ফেলে আর বাচ্চাটার উপরে তলোয়ার দিয়ে হামলা করতে চলে যায়। কিন্তু তলোয়ার চালানোর সময় বাচ্চাটার মায়াবী মুখ দেখে তার অনেক দয়া হয় আর সে বাচ্চাটাকে ওখানেই ফেলে রেখে চলে যায়। কিন্তু তার সঙ্গীরা মনে করে যে দলপতি হয়তো বাচ্চাটাকেও মেরে ফেলেছে। এরপর ওই ছোট্ট বাচ্চাটা পাহাড় থেকে নেমে তার বাবার লাশের কাছে চলে যায়। সে তার বাবার শরীরটাকে চিল আর শকুনদের হাত থেকে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু তার বাবার লাশটা এতটাই বড় ছিল যে সে ওটাকে তুলতেই পারছিল না। এরপর বাচ্চাটা তলোয়ার তুলে নেয় আর তার বাবার শরীরের অনেকগুলো টুকরো করে ফেলে এবং তার বাবার মাথাটা হাতে নিয়ে নিজের গুহার ভেতরে চলে যায়। এরপর অনেক বছর কেটে যায় আর এখন ওই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। সে এখন বেশ বড় আর তার বাবার থেকেও অনেক শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু সে যখনই তার বাবার কাটা মাথাটা দেখে তখনই তার স্মৃতিগুলো তাজা হয়ে যায় আর সে তার প্রতিশোধের কথা মনে করে প্রচণ্ড কাঁদতে শুরু করে। অন্যদিকে ভাইকিংসরা উৎসব করছিল, কারণ তাদের গ্রামে একটা নতুন মদের বার তৈরি হয়েছে, যেটা প্রথমবার খোলার জন্য গ্রামের দলপতিকে এখানে ডেকে আনা হয়। আর অপরদিকে ওই দৈত্যটাও গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। সে অধীর আগ্রহে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সেই রাতে যখন অনেকগুলো ভাইকিংস ওই মদের বারে উৎসব করছিল, তখনই দৈত্যটা সেখানে পৌঁছে যায় আর সে বাইরে পাহারা দেয়া একজন সৈনিকের মাথা পিষে দিয়ে তাকে মেরে ফেলে। এখন সে মদের বারের ভেতরে ঢুকে যায় আর সেখানে থাকা সকল ভাইকিংসদেরকে মেরে ফেলে। এটা তার জন্য বেশ সহজ ছিল, কারণ ভাইকিংসরা তখন মাতাল আর দুর্বল ছিল। পরের দিন সকালে গ্রামের দলপতি তার সঙ্গীদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। সে যখনই বারের ভেতরে ঢোকে সেখানকার দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়, কারণ সমস্ত ভাইকিংসদের লাশ সেখানে খুবই খারাপভাবে পড়েছিল। তাদের সবাইকে খুব নৃশংসভাবে মারা হয়েছিল। দলপতি তার এক লোককে জিজ্ঞাসা করে, যখন এই সব কিছু হচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? সে জবাবে বলে যে আমি তো গ্রামে চলে গিয়েছিলাম, কিছু যুবক ছেলে এখানে মজা করার জন্য থেকে গিয়েছিল। কিন্তু এই বিষয়টা অবাক করার মতো ছিল যে এখানে এসেছিল সে আশেপাশের কোনো বাচ্চা বা মহিলার উপরে কোনো হামলাই করেনি। এইসব কিছু দেখে গ্রাম প্রধান খুবই চিন্তায় পড়ে যায়। এরপর আমরা আরেকজন ভাইকিংস দলপতি লিওকে দেখতে পাই, আর এখানে লিও ভাইকিংসদের মধ্যে খুবই পরিচিত একজন যোদ্ধা ছিল। ভাইকিংসরা আসলে ছিল এক ধরনের ডাকাত। এরা বিভিন্ন শহর এবং গ্রাম লুটপাট করে নিজেদের অর্থ এবং খাবারের যোগান দিত, আর বেশিরভাগ সময়ই তারা পানির কাছাকাছি জায়গায় থাকতে পছন্দ করত। এই ভাইকিংসরা অন্য একটা দেশে লুটপাট করার জন্য যাচ্ছিল, কিন্তু তখনই আবহাওয়া খারাপ হতে শুরু করে, যার কারণে ওদেরকে ডেনমার্কের কাছেই থামতে হয়। তো সেই রাতে সেখানকার দলপতি তার কিছু সৈন্যদেরকে নিয়ে সেই লোকটাকে খুঁজতে বের হয় যে কিনা ভাইকিংসদেরকে মেরে ফেলেছে। কিন্তু তারা যখনই একটু সামনে এগোয় তখনই সেই দৈত্যটা হঠাৎ করে সৈন্যদের পেছনে এসে দাঁড়ায় আর এক আঘাত করে সেই সৈন্যটাকে মেরেও ফেলে। দলপতি এইসব কিছু দেখে তার নিজের তলোয়ার নিয়ে দৈত্যটার পেছনে ছুটতে থাকে, কিন্তু দৈত্যটা খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই গ্রাম প্রধান কিছুতেই বুঝতে পারছিল না যে এই দৈত্যটা বেছে বেছে কেন লোকদেরকে মারছে, সে আসলে কি চায়।
তো পরের দিন গ্রামের সকল লোকেরা লাশগুলোকে দেখতে আসে আর এই দলপতির স্ত্রী তাকে বলে, এভাবে চললে তো আমাদের গ্রামে শুধু মহিলা আর বাচ্চারাই বেঁচে থাকবে। দলপতির কাছে এই কথার কোনো উত্তর ছিল না, আর না তো কোনো সমাধান ছিল, তাই সে লজ্জায় চুপ করে থাকে। তো এরপর দলপতির স্ত্রী লিনা নামের একজন মহিলার কাছে চলে যায়, যে কিনা এই গ্রামের বাইরে একাই একটা পাহাড়ে বসবাস করত। সেই দলপতির স্ত্রী তাকে বলে যে তুমি নাকি মৃত্যু আসার আগেই মৃত্যুকে দেখতে পাও। লোকেরা তো এটাই বলে, তুমি আমাকে বলো যে আমার স্বামীও কি বাকিদের মতো মারা যাবে? এইসব শুনে লিনা বলে যে তোমরা হলে সবচেয়ে নিচু জাতের লোক। প্রথমে তোমাদের যোদ্ধারা আমার গ্রাম থেকে আমাকে অপহরণ করে নিয়ে আসে, তারপর আমার শরীরকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করে, আর যখন তাদের মন ভরে যায় তখন আমাকে এখানে একা ফেলে রেখে চলে যায়, আমাকে গ্রাম থেকে বের করে দেয়। এসব কিছু শুনে দলপতির স্ত্রী বলে, তোমার সাথে যা হয়েছে সেটা ভুল হয়েছে, কিন্তু তার জন্য তো আমি দায়ী নই। লিনা বলে যে এখন এইসবে আর কিছুই যায় আসে না, আর হ্যাঁ, তোমার স্বামী দৈত্যটার হাতে মরবে না, কিন্তু তোমাদের বাকি সকল যোদ্ধারা মারা যাবে। এই কথা শুনে দলপতির স্ত্রী চুপচাপ এখান থেকে চলে যায়। এরই মধ্যে লিও তার সঙ্গীদেরকে নিয়ে ওই গ্রামের কাছে এসে পৌঁছায়। যখন একজন অশ্বারোহী সৈন্য তাদেরকে দেখে ফেলে তখন সে সতর্ক করে বলে যে এই জমিটাও ভাইকিংসদের, তোমরা যদি এখানে লুটপাট করতে এসে থাকো তাহলে ফিরে চলে যাও। এইসব শুনে লিও যখন নিজের পরিচয় দেয় তখন সাথে সাথে ওই সৈন্যটা তাকে চিনে ফেলে। লিও বলে যে আমরা শুধু কয়েকদিনের জন্য এখানে বিশ্রাম করতে চাই, কারো ক্ষতি করার কোনো উদ্দেশ্যই আমাদের নেই। এই কথা শুনে সৈন্যটা খুশি হয়ে যায় আর বলে যে তোমার ব্যাপারে আমি অনেক শুনেছি, এসো আমি তোমাকে আমাদের গ্রামের দলপতির সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি। এখন লিও আর তার সঙ্গীরা দলপতির সঙ্গে দেখা করে। দলপতি লিওর সঙ্গে দেখা করে খুবই খুশি হয়ে বলে যে শেষবার যখন তোমার বাবার সাথে আমার দেখা হয়েছিল তখন তুমি একটা ছোট্ট বাচ্চা ছিলে, আর এখন তুমি একজন মহান যোদ্ধা হয়ে গেছো। লিও এসব শুনে খুশিতে তার মাথা নাড়ায়। তো সেই রাতে দলপতি লিও আর তার সঙ্গীদের জন্য মদের বারে একটা বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। দলপতির স্ত্রী নিজে ওদেরকে পান করার জন্য বিভিন্ন ধরনের মদ পরিবেশন করে। তো খাওয়া দাওয়া করার সময় লিও জিজ্ঞাসা করে যে এই গ্রামে এত নারীরা বিধবা কিভাবে হলো, এখানকার সকল ভাইকিংস যোদ্ধারা কোথায় গেল? দলপতি বলে যে আমাদের এখানে রাতের বেলা একজন অজানা দৈত্য হামলা করে শুধুমাত্র পুরুষদেরকে মেরে ফেলেছে। এই কথা শুনে লিও বলে যদি দৈত্যটা প্রতি রাতেই ভাইকিংসদের মারতে আসে তাহলে আজ রাতে আমি আমার সঙ্গীদের সঙ্গে ওই দৈত্যর জন্য অপেক্ষা করব। আমি ওকে মেরে তোমাদের সমস্যার সকল সমাধান করে দেব। তো খাওয়া দাওয়ার পরে দলপতি আর তার স্ত্রী অন্য সকল লোকেদের সঙ্গে বাড়িতে ফিরে যায়, কিন্তু লিও তার যোদ্ধাদের সঙ্গে ওই মদের বারে অপেক্ষা করতে থাকে। আর এখন মাঝরাতে দৈত্যরা যখন মদের বারের বাইরে চলে আসে তখন সে প্রথমেই পূজারীর কাছে চলে যায় আর তাকে শুকতে থাকে। তারপর দরজার কাছে গিয়ে দেখতে থাকে যে ভেতরে থাকা ভাইকিংসরা এই এলাকার নাকি বাইরে থেকে এসেছে। তো ভেতরে লিও আর তার সঙ্গীরা বুঝে যায় যে দৈত্যটা এসে গেছে, তাই সাথে সাথে তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। কিন্তু দৈত্যটা বুঝতে পারে যে মদের বারের ভেতরে থাকা ভাইকিংসরা এই এলাকার নয়, তাই ভেতরে আসার বদলে দৈত্যটা বন্ধ দরজার উপরে প্রস্রাব করে দেয়। তখন ভাইকিংসরা দৈত্যটার সাথে লড়াই করতে বেরিয়ে আসে, আর ততক্ষণে দৈত্যটা অন্ধকারের মধ্যে গায়েব হয়ে যায়। আর এখন পরদিন সকালে দলপতি লিওকে বলে যে এটা তো খুবই অদ্ভুত ব্যাপার, ওই দৈত্যটা তোমাদেরকে জীবিত কিভাবে ছেড়ে দিল? লিও তখন বলে যে হ্যাঁ, ও দরজার কাছে এসেছিল কিন্তু লড়াই করার বদলে প্রস্রাব করে চলে গেছে। তো এরপর লিও তার কিছু যোদ্ধা আর গ্রামের কিছু লোককে সাথে করে নিয়ে পাহাড়ে চলে যায় ওই দৈত্যটাকে খুঁজতে, এই আশায় যে তারা ওই দৈত্যটাকে খুঁজে বের করে মেরে ফেলতে পারবে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা ওই দৈত্যটাকে কোথাও খুঁজে পায় না, তাই তারা ক্লান্ত হয়ে গ্রামে ফিরে আসে। তো কিছুক্ষণ পরে লিও একাই লিনার সঙ্গে দেখা করতে চলে যায়, যে কিনা গ্রাম থেকে বাইরে একটা পাহাড়ের কাছে থাকতো। সে লিনাকে বলে যে আমি শুনেছি তুমি মৃত্যুকে আসার আগেই দেখে ফেলো। এই কথায় লিনা হ্যাঁ সূচক জবাব দেয়। সাথে সাথে সে লিওকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? লিও বলে যে আমি জানতে চাই যে এই লড়াইয়ে দৈত্য আর ভাইকিংসদের মধ্যে কার মৃত্যু হবে, আর আমরা এই দৈত্যটাকে মারতে পারবো কি না এটা জানা জরুরি, কারণ আমি আমার লোকদেরকে রক্ষা করতে চাই। এই কথা শুনে লিনা তার দুঃখের কাহিনী শোনাতে শোনাতে লিওকে বলে যে এই গ্রামের ভাইকিংসরা এইটারই যোগ্য, মরতে দাও এদেরকে।
এরা লুটপাট করে আমাকে আমার বাড়ি থেকে তুলে এনেছে আর তারপর একটা লজ্জাজনক জীবন কাটাতে বাধ্য করেছে। বাকি রইল তোমাদের প্রশ্নের উত্তর। তো হ্যাঁ, আমি ভবিষ্যৎ দেখে ফেলেছি। দৈত্যটা মারা যাবে, কিন্তু তার সাথে অনেক ভাইকিংসও মরবে আর এই জমি রক্তে লাল হয়ে যাবে। তবে আবারও তোমাকে বলছি যে এই গ্রামের ভাইকিংসগুলোর সাথে এমনটাই হওয়া উচিত। এরই সাথে লিনা এটাও বলে যে এই ভাইকিংসরা দৈত্যটার সাথে অনেক খারাপ কাজ করেছে আর এই জন্যই তাদেরকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। আর তোমার এইসব কিছু থেকে দূরেই থাকা উচিত। লিও আবারও কিছু জিজ্ঞাসা করার আগে তার সঙ্গীরা তাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে যায় আর বলে যে বস, রাত হতে চলেছে, আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। এরপর লিও তাদেরকে সাথে করে নিয়ে চলে যায় আর ফিরে গিয়ে ওই গোষ্ঠীর দলপতিকে জিজ্ঞাসা করে যে দৈত্যটা কি কখনো কোনো মহিলা বা বাচ্চাকে মেরেছে। দলপতি জবাবে বলে যে না, ও শুধুমাত্র পুরুষদেরকেই মারে। লিও বলে যে তার মানে দৈত্যটা অনেক বুদ্ধিমান আর ওর কিছু নীতিও আছে। এই কথা শুনে দলপতি প্রচণ্ড রেগে যায় আর সে বলে যে আমাদের লোকেরা মারা যাচ্ছে আর তুমি ওর প্রশংসা করছো। লিও বলে যে আমি ওর প্রশংসা করছি না, আমি শুধু এই হিসাবটা করছিলাম যে ও যা কিছু করছে সেটা ভেবে চিন্তেই করছে। তখন দলপতি বলে যে ২০ বছর আগে আমরা একটা দৈত্যকে মেরে ফেলেছিলাম, তারপর থেকে অনেক দিন পর্যন্ত আর কোনো দৈত্যকে দেখা যায়নি। জানি না এটা কোথা থেকে এলো। সেই রাতে লিও আর তার সঙ্গীরা মদের বারে ওই দৈত্যটার আসার জন্য আবারও অপেক্ষা করতে থাকে। যেই তারা দৈত্যটার আসার আভাস পেয়ে যায় তখনই তারা হাতে তলোয়ার নিয়ে বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু সেই দৈত্যটা সেখানে কোথাও ছিল না। আসলে দৈত্যটা এটা দেখে নিয়েছিল যে আজকেও সেই বাইরে থাকা আসা ভাইকিংসগুলো এখানেই রয়ে গেছে, আর এই জন্য দৈত্যটা আগে ভাগে এখান থেকে চলে গেছে, কারণ এই লোকগুলোর সাথে তো তার কোনো লড়াই ছিলই না। তো এখন পরদিন সকালে লিও আবারও লিনার কাছে চলে যায় আর তাকে জিজ্ঞাসা করে আমাকে বলো আমি দৈত্যটাকে কিভাবে মারবো। লিনা উত্তর দেয় যে তুমি তোমার সঙ্গীদের সাথে বাড়িতে কেন ফিরে যাচ্ছ না। লিও বলে যে আমি যাওয়ার আগে দৈত্যটাকে মেরে এখানকার লোকদেরকে মুক্তি দিতে চাই। এরপর লিনা লিওকে নিজের কুঁড়ে ঘরে নিয়ে যায় আর সেখান থেকে সে কিছু হাড় একত্রিত করে তন্ত্র মন্ত্র পড়তে শুরু করে দেয়। তখনই লিও অনুভব করে যে বাইরে সেই দৈত্যটা এসে গেছে, কিন্তু সে লিওকে দেখেই পালিয়ে যায়। লিও নিজের ঘোড়ার উপরে চেপে সেই দৈত্যের পিছু করতে শুরু করে, কিন্তু দৈত্যটা দ্রুত পাহাড়ের উপরে চলে যায়। লিও রেগে গিয়ে তাকে বলে যদি সাহস থাকে তাহলে আমার মোকাবেলা করো, তুমি আমার থেকে সব সময় পালিয়ে কেন বেড়াও। তখনই দৈত্যটা নিজের ভাষায় কিছু একটা বলে আর সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু লিও তার ভাষা কিছুই বুঝতে পারে না। কিন্তু লিনা তার সবটা কথা বুঝে ফেলে। সে লিওকে বলে যে দৈত্যটা বলেছে আমার তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই, তুমি আর তোমার সঙ্গীরা আমার কোনো ক্ষতি করনি, তাই আমি তোমাদের উপরে হামলা করব না। এই কথা শুনে লিও অবাক হয়ে যায়। সে আবারও লিনার কাছে ফিরে যায় আর তাকে জিজ্ঞাসা করে যদি ব্যাপারটা এমনই হয় তাহলে ও এখানে কেন এসেছিল। এই কথা শুনে লিনা বলে যে আমি এখানে একা থাকি, তাই প্রতিদিন রাতে কোনো না কোনো ভাইকিংস যোদ্ধা এসে আমার সুযোগ নেয়ার চেষ্টা করত, কিন্তু যখন থেকে দৈত্যটা ওদেরকে মারা শুরু করেছে তখন থেকে আমাকে আর কেউ বিরক্ত করতে আসে না। তাই আমি তোমাকে দৈত্যটাকে মারার ব্যাপারে কোনো সাহায্য করব না, কারণ আমি চাই না এই দৈত্যটা মারা যাক। এই দৈত্যটা এমনিতেও তার জীবনে অনেক কষ্ট সহ্য করেছে। এই সব কিছু বোঝার পরে লিও দলপতিদের কাছে চলে যায় আর তাকে বলে যে আমি লিনার মাধ্যমে দৈত্যটার সঙ্গে কথা বলেছি। ও আমাকে বলেছে যে ভাইকিংস যোদ্ধারা ওর উপরে অনেক অত্যাচার করেছে, তাই ও এখন প্রতিশোধ নিতে চাচ্ছে। এই সব কিছু শুনে দলপতি ঘাবড়ে যায় আর বলে যে আমি তোমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো। লিও তখন তার সঙ্গীদের কাছে যাচ্ছিল, তখনই সে দেখতে পায় যে কিছু বাচ্চা একটা লোককে খুবই খারাপভাবে মারধর করছে। লিও বাচ্চাদেরকে তাড়িয়ে দেয় আর তখন ওই লোকটা লিওকে বলে যে আমার বাবা আসলে দৈত্যটার বাবার বিরুদ্ধে লড়াই করেছিল, তাই দৈত্যটা আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে। আমি জানি দৈত্যটা কোথায় থাকে, তুমি তোমার সঙ্গীদেরকে সাথে নিয়ে ওই দৈত্যটাকে মেরে ফেলতে পারো। এই কথা শুনে লিও আর তার সঙ্গীরা নৌকায় বসে সেই গুহার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় যেখানে ওই দৈত্যটা বসবাস করত। তারা পাহাড়ে চড়ে গুহার ভেতরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে আর একজন ভাইকিং সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার পা পিছলে যায়। তবে সৌভাগ্যবশত তার সঙ্গীরা তাকে যাত্রায় বাঁচিয়ে নেয়। এই ঘটনার পর আর কেউ নিচে নামার সাহসী করছিল না, কিন্তু কিছু সৈন্য গুহার রাস্তার উপরে প্রস্রাব করে দেয় আর সেখান থেকে ফিরে চলে আসে।
নৌকায় করে ওরা যখন ফিরে যাচ্ছিল তখন এই দৈত্যটা পানির নিচ থেকে লুকিয়ে ওদের উপরে হামলা করে দেয়। সে ওই ভাইকিংসটাকে পানির ভেতরে টেনে নেবার চেষ্টা করতে থাকে, যে কিনা সবার প্রথমে গুহার উপরে প্রস্রাব করেছিল। কিন্তু তখনই বাকি সৈন্যরা নিজেদের বর্শা দিয়ে দৈত্যটার উপরে হামলা করে দেয় আর নিজেদের সঙ্গীর প্রাণ বাঁচিয়ে নেয়। এরপর সকল সৈন্যরা আবারও মদের বাড়ে ফিরে আসে আর সেই দৈত্যটার জন্য আবারও অপেক্ষা করতে থাকে, কিন্তু সেই রাতে দৈত্যটা এখানে আসেই না। পরদিন সকালে লিও যখন বার থেকে বাইরে বের হয় তখন সে দেখতে পায় যে দৈত্যটা সেই লোকটাকে মেরে ফেলেছে যে কিনা ওদেরকে গুহার রাস্তা দেখিয়েছিল। লিও রেগে গিয়ে তার সঙ্গীদের সাথে আবারও গুহায় চলে যায় আর এইবার তারা দড়ির সাহায্যে গুহার ভেতরে নেমে যায়। যখন ওরা গুহার ভেতরে পৌঁছায় তখন তারা অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়। একজন সৈন্য দৈত্যটার বাবার মাথার খুলিটাকে দেয়ালের সাথে আছড়ে মেরে ভেঙে ফেলে আর সাথে সাথে সেটার উপরে প্রস্রাবও করে দেয়। দৈত্যটা সেই সময় সেখানে ছিল না, কিন্তু যখন সে ফিরে আসে আর বাবার খুলির ভাঙা অংশগুলো দেখতে পায় তখন নিজের প্রখর ঘ্রাণ শক্তি দিয়ে সে বুঝে যায় এখানে কারা এসেছিল। আর এখন যেহেতু তার বাড়ির উপরে হামলা হয়েছিল তাই সে রাগে দিশেহারা হয়ে ওঠে। তাই সেই রাতেই যখন সকল ভাইকিংসরা মদের বাড়ে ঘুমিয়ে পড়ে তখনই ওই দৈত্যটা ঘটনাস্থলে চলে আসে আর সবার প্রথমে সেই সৈন্যটাকে মারে যে কিনা তার বাবার মাথার খুলি ভেঙে ফেলেছিল। এই সব কিছু দেখে লিও দৈত্যটার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু দৈত্যটা লিওর তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। এদিকে নিজের শিকারকে মারার পরে দৈত্যটা এখন ছাদের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু লিও তার পা ধরে তাকে টেনে নিচে নামিয়ে নেয়। লিও তার হাতের উপরে একটা ভারী লোহার শেকল পেঁচিয়ে দেয় আর রাগের মাথায় দৈত্যটা লিওকে একটা ঘুষি মারে আর শেকলটা ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু তার হাতটা ওই শেকলের মধ্যেই ফেসে যায়। একজন ভাইকিংস তার দিকে তীর চালায়, কিন্তু দৈত্যটা তাকে দূরে ফেলে দেয় আর বাকি লোকেরা কিছু করার আগেই দৈত্যটা নিজের হাত কেটে রেখে সেখান থেকে পালিয়ে যায়। সে সমুদ্রের দিকে পালাতে শুরু করে, কিন্তু বেশি দূর যেতে পারে না আর বেচারা সমুদ্রের পাড়ে মারা যায়। কিন্তু তখনই হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি তার শরীরটাকে সমুদ্রের ভেতরে টেনে নিয়ে যায়। তো এখানে একটা দেখার মতো বিষয় ছিল যে ওই দৈত্যটার কিন্তু নীতি অনেক ভালো ছিল। সে যদি চাইতো তাহলে বাড়ির ভেতরে থাকা সবাইকে মেরে ফেলতে পারত, কিন্তু সে শুধুমাত্র সেই সব লোকদেরকে মেরেছিল যারা কিনা তার বাবার মাথার খুলিটা ভেঙেছে। সে নিজের প্রাণ দিয়ে দেয়, কিন্তু তবুও কোনো নির্দোষ লোককে মারে না। তো এখন পরদিন ভাইকিংসরা তাদের মৃত সঙ্গীদের জন্য শোক পালন করতে থাকে আর তাদের শরীরকে জ্বালিয়ে দেয়া হয়। লিও সেই দলপতিকে বলে যে তুমি আমাকে অর্ধেক সত্যি কথা বলেছ, এখন তো দৈত্যটা মারা গেছে, এখন অন্তত সত্য কথাটা বলো। এখন দলপতি স্বীকার করে যে হ্যাঁ, এই দৈত্যটার বাবা ছিল যাকে আমরা কোনো কারণ ছাড়াই মেরে ফেলেছিলাম। ওই দৈত্যটার কোনো দোষী ছিল না, ও কখনো কোনো মানুষের উপরে হামলা পর্যন্ত করেনি, আর অবশেষে আমরা সেই ভুলেরই শাস্তি ভোগ করছি। তো যাই হোক, সেদিন রাতে ভাইকিংস যোদ্ধারা মদের বারে দৈত্যটার কাটা হাত ঝুলিয়ে উৎসব করতে থাকে, এটা ভেবে যে দৈত্যটা এখন চিরদিনের জন্য মারা গেছে। এরপর বেশিরভাগ লোক নিজেদের বাড়িতে ফিরে যায় আর লিও লিনার সঙ্গে দেখা করার জন্য তার কুঁড়ে ঘরে চলে যায়। লিনা লিওকে বলে যে যেমনটা আমি বলেছিলাম দৈত্যটা মারা গেছে, কিন্তু তোমাদের এখন আরও অনেক কষ্ট ভোগ করা বাকি রয়েছে। এরপর লিনা লিওকে তার অতীতের জীবনের ব্যাপারে বলতে শুরু করে। সে বলে যে অনেক বছর আগে দৈত্যটা আমার কাছেও এসেছিল, ও শুধু একটা রাত আমার সাথে কাটিয়েছে আর তারপর কখনো আমাকে স্পর্শ পর্যন্ত করেনি, কিন্তু তাতে আমার একটা লাভ হয়েছিল। সেই রাতের পর থেকে আর কোনো ভাইকিংস আমাকে বিরক্ত করতে আসেনি। লিনা লিওকে এটাও বলে যে দৈত্যটা খারাপ ছিল না, ওর ভেতরে শুধু নিজের ছোটবেলার কষ্টটা ভরা ছিল। সে নিজের বাবাকে মরতে দেখেছে, তাই প্রতিশোধ নিতে চেয়েছিল। কথা বলতে বলতে লিনা আর লিও একে অপরের কাছাকাছি চলে আসে আর শীঘ্রই একে অপরের বাহুডোরে হারিয়ে যায়। তো সেই অন্ধকার রাতে দৈত্যটার মা গ্রামে ঢুকে পড়ে আর সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিল। রাস্তার মাঝে সে পূজারীকেও মেরে ফেলে আর তার কোনো ধরনের নীতি ছিল না। সে তার ছেলের মৃত্যুর রাগে অন্ধ হয়ে গিয়েছিল। এরপর সে মদের বাড়ে গিয়ে সমস্ত ভাইকিংসদেরকে মেরে ফেলে আর তারপর নিজের ছেলের কাটা হাতটা নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে একটা ছোট্ট ছেলে চুপি চুপি লিনার কাছে চলে আসে। লিনা তাকে চুপ থাকতে বলে আর তাকে নিয়ে এখান থেকে চলে যায়। ওদিকে ভাইকিংসরা হিসাব করে দেখে যে দৈত্যটা নিশ্চয়ই এখনও বেঁচে আছে আর এই সমস্ত খুন সেই দৈত্যটাই করেছে।
ভাইকিংসরা সেই দৈত্যটাকে খুঁজতে এবার বেরিয়ে পড়ে, আর খুঁজতে গিয়ে সমুদ্রের পাড়ে তারা একজন ভাইকিংসের কাটা মাথা খুঁজে পায়। লিওর মনে সন্দেহ আরও বেড়ে যায় যে হয়তো দৈত্যটা সত্যিই বেঁচে আছে। সে একাই পানিতে ঝাঁপ দিয়ে গুহার ভেতরে চলে যায়। ভেতরে সে দৈত্যটার শরীর একটা পাথরের উপরে পড়ে থাকতে দেখে, কিন্তু যখনই সে ওই দৈত্যটার কাছে গিয়েছিল, দৈত্যটার মা পেছন থেকে তার উপরে হামলা করে দেয়। সে লিওর গলা টিপে তাকে মারতে শুরু করে, কিন্তু লিও একটা পাথর তুলে নেয় আর সেই মহিলার মাথায় জোরে জোরে আঘাত করতে থাকে। তারপর লিও তলোয়ারটা তুলে সেই দৈত্যটাকেও মেরে ফেলে। আর এই সময় একটা ছোট্ট ছেলে হাতে তলোয়ার নিয়ে এখানে চলে আসে। তাকে দেখে লিও বুঝে যায় যে আসলে ঘটনাটা কি হয়েছে। এই ছেলেটা ছিল লিনা আর ওই দৈত্যটার ছেলে। লিও এই বাচ্চাটাকে দেখেও তার উপরে অনেক দয়া করে এবং লিও তার তলোয়ারটা নিচে নামিয়ে নেয় আর বাচ্চাটার কোনো ক্ষতি করে না। আর এরপর আবারও একবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়। পরবর্তীতে লিও গোষ্ঠীদের কাছে ফিরে গিয়ে দলপতিকে বলে যে আমি চলে যাচ্ছি, দৈত্য আর তার মা এখন সত্যি সত্যি মারা গেছে। তবে যাওয়ার আগে সে আরও একবার লিনার সঙ্গে দেখা করে আর বলে যদি এখানকার লোকেরা জানতে পেরে যায় যে দৈত্যটার একটা ছেলেও আছে, তাহলে ওরা তোমাদের দুজনকেই মেরে ফেলবে। লিনা মাথা নেড়ে বলে যে এই রহস্য শুধু আমাদের দুজনের মধ্যেই থাকবে। এটা বলে সে এখান থেকে চলে যায়। আর গল্পের শেষে লিও লিনার বাড়ির বাইরে সেই দৈত্য আর তার মায়ের জন্য একটা কবর তৈরি করে। দূর থেকে দৈত্যটার ছেলে এইসব কিছু দেখে অঝরে কান্না করতে থাকে। আর এরপর লিও তার সঙ্গীদের সাথে নিজের বাড়িতে ফিরে চলে যায়। আর গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো এই গল্পটা ভাইকিংসদের নিয়ে হলেও মূলত তাদের বীরত্ব বা তাদের যে সোয়াগ এইসব কিছু দেখানো হয়নি। গল্পটা একটু ইউনিক আর খুবই সাদাসিধে। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।